বন্ধুরা, আজ আমি আপনাদের এক সত্য ঘটনাভিত্তিক তেলেগু হরর থ্রিলার মুভি সম্পর্কে ব্যাখ্যা করব। যদিও এটিকে পুরোপুরি থ্রিলার বলা যাবে না, এটি মূলত একটি ভূতের ফিল্ম। এখানে ভূত, প্রেত এবং এক্সোরসিজমের মতো সবকিছুই রয়েছে। মুভিটির নাম পিন্ডম অর্থাৎ ফিড। এই মুভির IMDb রেটিং বর্তমানে 8.3 আউট অফ 10, যা আমার মতে বেশ ভালো এবং যথেষ্ট প্রশংসনীয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এটি একটি সত্য ঘটনাভিত্তিক গল্প। 1930 সালে নালগোন্ডা এলাকায় এমন কিছু ঘটেছিল যা এই মুভির প্লটকে অনুপ্রাণিত করেছে। মুভিটি গত বছর 15 ডিসেম্বর মুক্তি পেয়েছে এবং বর্তমানে এটি প্রাইম ভিডিওতে ইংরেজি সাবটাইটেলের সঙ্গে দেখা যাবে। বন্ধুরা, আপনি কোন শহর বা দেশ থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার চলুন আর দেরি না করে সোজা ভিডিওর দিকে যাই। মুভিটির শুরুতে আমরা দেখি অনম্মা নামে এক ডেমোনোলজিস্টকে, যিনি একটি বাড়িতে উপস্থিত হন একটি পজেশন কেস সমাধানের জন্য। পজেশনটি এতটাই শক্তিশালী ছিল যে বাড়ির কুকুরটি আগ্রাসী হয়ে অনম্মার উপর ঘেউ ঘেউ শুরু করে এবং তার উপর আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু অনম্মা তখন গাড়ির ভেতরে ছিলেন। কুকুরটি গাড়িতে ধাক্কা দিতে দিতে নিজের মাথা ফাটিয়ে আত্মহত্যা করে ফেলে। এরপর অনম্মা বাড়ির ভেতরে প্রবেশ করতে যান। ঠিক তখনই লোকনাথ নামে এক ব্যক্তি তার কাছে আসে এবং জানায় যে তিনি প্রফেসর দশরথ রামের নির্দেশে এসেছেন। প্রফেসরের সাথে থেকে তিনি বিভিন্ন স্থানে ভ্রমণ ও ইন্টারভিউ নিয়ে কেস স্টাডি করে। তার উপর অনম্মা লোকনাথের সঙ্গে সেই বাড়ির ভেতরে যায়। এই বাড়িতে সম্প্রতি এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার ছেলে, পুত্রবধূ এবং নাতনি বিদেশে থাকতেন এবং এই ঘটনার পরই তারা ফিরে আসেন। প্রকৃতপক্ষে বৃদ্ধের নাতনি এখন পজেশনে আক্রান্ত। সেই কারণেই বাড়ির চারপাশের সব গাছপালা শুকিয়ে গেছে, মরে গেছে এবং বাড়িতে অদ্ভুত ঘটনাগুলো ঘটছে। বাড়ির মন্দিরের দেবতার ছবিগুলো নিজে থেকেই ভেঙে মাটিতে পড়ে যায়, যা বাড়িতে প্রচণ্ড নেতিবাচক শক্তির উপস্থিতি নির্দেশ করে। অনম্মা এরপর পরিস্থিতি বিশ্লেষণ করে এবং মেয়েটির সঙ্গে কথা বলে। মেয়েটি খুব ভদ্রভাবে কথা বলে এবং জানায় যে সে কখনো স্কুলে যায়নি। সে শুধুমাত্র পত্রিকা এবং বই থেকে জ্ঞান অর্জন করেছে। তবে তার বাবা জানায় যে সে স্কুলে যেত। আশ্চর্যের বিষয়, মেয়েটি সব কথাই তেলেগু ভাষায় বলছিল, যদিও এটি তার প্রথমবার তেলেগু ভাষায় কথা বলা এবং সে কখনো আগে এই ভাষা জানত না। এতে সবাই অবাক হয়ে যায়। অনম্মা দ্রুত বুঝতে পারে যে মেয়েটিকে তার দাদার আত্মা পজেস করেছে। তিনি বাড়ির সবাইকে ব্যাখ্যা করে এবং এক্সোরসিজম শুরু করে। এ সময় তিনি মেয়েটির বাবাকে বলে তিনি যেন তার প্রয়াত বাবার কাছে ক্ষমা চায়, তার প্রিয় জিনিসগুলো উৎসর্গ করে এবং তার শান্তি দিতে চেষ্টা করে। মেয়েটির বাবা এই নির্দেশ মেনে কাজ করে এবং এরপর আত্মা মেয়েটির শরীর ছেড়ে দিয়ে শান্তিপূর্ণভাবে পরলোকে চলে যায়। এরপর অনম্মা বাড়ি থেকে বেরিয়ে আসে। পথে লোকনাথ তাকে পরিস্থিতি নিয়ে আরও জিজ্ঞাসা করে। অনম্মা তাকে বলে যে শারীরিক জগৎ এবং দেহ সীমিত, এটিকে পুড়িয়ে বা কেটে ধ্বংস করা যায়, কিন্তু আধ্যাত্মিক জগৎ অনন্ত। আত্মার কোনো সীমানা নেই এবং সেই শক্তি বা ক্ষমতাগুলো ধ্বংস করা যায় না, কেবলমাত্র রূপান্তর করা সম্ভব। এরপর তারা আরও কিছু বিষয়ে আলোচনা করে, যা থেকে বোঝা যায় যে আত্মার শক্তি এবং পৃথিবীর মধ্যে যোগাযোগ কেমনভাবে কাজ করে। তারপর লোকনাথ অনম্মাকে জিজ্ঞাসা করে যে তিনি বিদেশে পড়াশোনা করে এবং ফাইন্যান্সে গভীর জ্ঞান থাকা সত্ত্বেও কেন এই তন্ত্রবিদ্যার জগতে পা রাখলেন। এই প্রশ্নের উত্তরে অনম্মা বলে সে তার শৈশবে দেখেছে যে নারীদের ওপর অনেক অত্যাচার হতো। পজেশন বা আত্মার দখলের মতো বিষয়গুলোর কারণে তাদের হত্যা করা হতো কিংবা বলি দেওয়া হতো। আজও বহু জায়গায় এমনটা ঘটে। তার বাবা একজন আধ্যাত্মিকতাবাদী, মানবপ্রেমী এবং একজন জাদুকর ছিলেন। তিনি এমন নারীদের সাহায্য করতেন যারা পজেশনের শিকার হতেন। তিনি তাদের এক্সোরসিজম করতেন এবং অন্যান্য উপায়ে সাহায্য করতেন। কিন্তু একদিন যখন তার বাবা একটি মেয়েকে পজেশনের হাত থেকে বাঁচাচ্ছিলেন, সেই সময় অনম্মার ছোট বোন মারা যায়। এর শোকে তার মাও প্রাণ হারায়। এই ঘটনার পর তার বাবা তার জীবন এই অশুভ শক্তিকে পরাস্ত করার কাজে উৎসর্গ করে। যখন তিনি মারা যায়, তখন তিনি তার দায়িত্ব অনম্মার ওপর অর্পণ করেন। সেই থেকেই অনম্মা তার বাবার কাজ চালিয়ে যাচ্ছে এবং পৃথিবী থেকে যতটা সম্ভব অশুভ শক্তি দূর করার চেষ্টা করছে। তিনি বিশেষ করে নারীদের রক্ষা করতে এবং তাদের জীবন বাঁচাতে কাজ করে। অনম্মা আরও জানায়, তিনি আশেপাশের জীবিত জিনিসগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। তিনি বিজ্ঞানকে পুরোপুরি বিশ্বাস করেন এবং যদি কেউ বিজ্ঞান দিয়ে সুস্থ হতে পারে, তবে তিনি বিজ্ঞানই ব্যবহার করেন। তবে যদি অন্য কোনো উপায়
ধর্ম, বিশ্বাস বা কোনো আধ্যাত্মিক পদ্ধতি যা কিছু সাহায্যে লাগে, তবে সেগুলোকেও প্রয়োগ করতে পিছপা হন না। এরপর লোকনাথ তাকে প্রশ্ন করে তিনি কি একাই এই ডেমোনোলজির জগৎ শিখেছেন, নাকি তার কোনো শিক্ষক বা গুরু আছে। এ প্রশ্নের উত্তরে অনম্যা হেসে বলে এটি তার কাজের ক্ষেত্রের বাইরে একটি প্রশ্ন। লোকনাথ আরও বলে যে তিনিও আত্মার অস্তিত্বে বিশ্বাস করে এবং জানতে চায় যে অনম্যা কিভাবে এমন শক্তিশালী অশুভ শক্তির মোকাবিলা করে। শেষে লোকনাথ তাকে এমন কোনো কেসের কথা জিজ্ঞাসা করে যা তার জন্য বিশেষ চ্যালেঞ্জিং ছিল। অনম্যা বলে যে এমন একটি কেস তার জীবনে ঘটেছিল যা তিনি আগে কখনো দেখেননি এবং এরপর এমন কিছু আর ঘটেনি। এটি ছিল এক অত্যন্ত শক্তিশালী আত্মার গল্প, এমন একটি আত্মা যা কখনো পৃথিবীতে জন্মায়নি। এই ঘটনাটি 1990 সালে একটি খ্রিস্টান পরিবারে ঘটেছিল। এরপর গল্প চলে যায় 1990 সালের সুকলপেট নামে একটি গ্রামে। গ্রামে আমরা অ্যান্থনি নামে একজন ব্যক্তিকে দেখি, যিনি একটি চালকলে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করে এবং নিজের জন্য একটি নতুন বাড়ি খুঁজছিলেন। একজন ব্রোকার তাকে একটি পুরনো কিন্তু খুব সুন্দর একটি বাড়ি দেখায়। বাড়িটি উত্তর পূর্ব দিকে মুখ করা ছিল, যা অ্যান্থনির মায়ের মতে খুবই শুভ, কারণ এর ফলে অ্যান্থনির একটি ছেলের সন্তান হবে, যাকে তিনি তার স্বামী অর্থাৎ অ্যান্থনির বাবার পুনর্জন্ম হবে তা মনে করে। অ্যান্থনি বাড়িটি পছন্দ করে এবং কোনো একটি অজানা কারণে এই বাড়িটি তাকে অনেক কম দামে দেওয়া হয়। তবে বাড়িটির একটি ঘর বন্ধ ছিল, যা বাইরের দিকে কাঠের বোর্ড দিয়ে বন্ধ করা ছিল। ব্রোকার তাকে বলে যে এটি শীঘ্রই খোলা হবে। পরবর্তী দৃশ্যে অ্যান্থনি তার পরিবার নিয়ে নতুন বাড়িতে স্থানান্তরিত হয়। তার পরিবারের মধ্যে ছিলেন তার মা, যার স্বামী মারা গেছে, তার স্ত্রী মেরি এবং তাদের দুই মেয়ে, সোফি বড় এবং ছোট মেয়ে তারা কথা বলতে এবং শুনতে পারে না। বাড়িটি খুব বড় এবং সুন্দর ছিল, যা পরিবারের সবার ভালো লাগে। বাড়িটির সামনে একটি বোর্ডে লেখা ছিল নয়দাম্বা রেসিডেন্সি, যা অ্যান্থনি সরিয়ে ফেলে কারণ এখন এটি তার সম্পত্তি। তার মা বাড়িটির ইতিহাস ও অতীত সম্পর্কে জানতে চাইলে অ্যান্থনি বলে যে তিনি এ বিষয়ে কিছুই জানে না এবং এটি তার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। এরপর অ্যান্থনি সেই বন্ধ ঘরটি দেখতে যায়, যা তখন খোলা হয়েছিল। ঘরের ভেতরে প্রচুর পুরনো আসবাবপত্র ছিল। ঘরের ভেতরে হারমোনিয়াম ও ঢোলের মতো ক্লাসিক্যাল বাদ্যযন্ত্র রাখা আছে, যা অ্যান্থনি লক্ষ্য করতে থাকে। রাতে তারা ঘুরতে ঘুরতে সেই ঘরে চলে আসে এবং সেখানকার কিছু অস্বাভাবিক নড়াচড়া টের পায়। এতে সে ভয় পায় এবং নিজের রুমে ফিরে গিয়ে শুয়ে পড়ে। পরবর্তীতে রাতের এক পর্যায়ে সোফির ঘুম ভেঙে যায়। সে কিছু শব্দ শুনতে পায় এবং দেখতে পায় যে তারা অদ্ভুতভাবে কিছু গুনগুন করছে। এটি তাকে আতঙ্কিত করে তোলে, কারণ তারা তো কথা বলতেই পারে না। সোফি তাকে শুয়ে পড়তে বলে। এরই মধ্যে ঘরের একটি খেলনা ঘোড়া নিজে থেকে নড়তে শুরু করে, যা আরো ভয়াবহ পরিবেশ সৃষ্টি করে। পরবর্তী দৃশ্যে অ্যান্থনির মা তার ছেলের স্ত্রী মেরির সঙ্গে ছেলের জন্ম নিয়ে কথা বলে। তিনি বারবার এই বিষয়ে কথা বলায় মেরি বেশ বিরক্ত বোধ করে। মেরি হাসপাতালে যায়, সেখানে ডাক্তার জানায় যে বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ। মেরি বাচ্চার লিঙ্গ জানতে চায়, কিন্তু আইনত এটি জানানো নিষিদ্ধ হওয়ায় ডাক্তার তা বলতে অস্বীকার করে। বাড়ি ফিরে সোফি স্কুলে চলে যায় এবং তারা বাড়িতে থেকে যায়, কারণ তার জন্য উপযুক্ত কোনো স্কুল খুঁজে পাওয়া যাচ্ছে না। মেরি লক্ষ্য করে যে তারার হাতে আঘাতের দাগ রয়েছে, কিন্তু তারা জানে না এটি কখন বা কিভাবে হয়েছে। এমন সময় অন্য একটি ঘর থেকে শব্দ আসে। সবাই সেখানে গিয়ে দেখে যে দেয়ালে থাকা সব দেবদেবীর ছবি ভেঙে পড়েছে। এমনকি অ্যান্থনির বাবার ছবিও ভেঙে পড়ে গেছে। অ্যান্থনির মা ছবিটি পরিষ্কার করতে গেলে তার আঙুল কেটে যায় এবং ছবির মধ্যে থাকা মুখের অংশটিও মুছে যায়। এতে তিনি অনেক ভয় পায় এবং বলে যে তার বাবা রাগ করেছে, তাই এই সব ঘটনা ঘটছে। তিনি সবাইকে তার কাছে প্রার্থনা করে মাফ চাওয়ার পরামর্শ দেয়। অ্যান্থনি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এটি নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। এরপর মা সেখান থেকে চলে যায়। তবে কেউ দেয়ালের সেই ছবি ভাঙার কারণ বুঝতে পারে না, যা রহস্য আরো বাড়িয়ে তোলে। পরবর্তী সিনে তারা যখন সেই ঘরে যায়, তখন একটি ছায়া তাকে পজেশন করে। সেই ছায়া তাকে একটি দোলনার চেয়ারে বসিয়ে চেয়ারটি জোরে দোলাতে থাকে। এরই মধ্যে তার মা এসে তাকে নিয়ে যায়। সে তখন সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায় এবং ভুলে যায় কিভাবে সে চেয়ারে বসেছিল বা কেন চেয়ার দুলাচ্ছিল। পরবর্তী দৃশ্যে অ্যান্থনিকে দেখা যায় রাইস মিলে। সেখানে তার বস তাকে জানায় যে ইনকাম ট্যাক্সের কারণে মিলটি 6 মাসের জন্য বন্ধ থাকবে। তিনি সবাইকে কাজ থেকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেন এবং অ্যান্থনিকে বলে যে তাকে হিসাবপত্র মেটাতে আরও 2 মাস কাজ করতে হবে।
নতুন বাড়ি কেনার পর চাকরি হারানোর খবর শুনে অ্যান্থনি উদ্বিগ্ন হয়ে পড়ে। রাতে মিল থেকে বাড়ি ফেরার সময় অ্যান্থনির বাইক খারাপ হয়ে যায়। ওয়াচম্যানের কাছ থেকে একটি হারিকেন নিয়ে সে পায়ে হাঁটা শুরু করে। পথে সে পিছনে হাঁটার শব্দ এবং কিছু নড়াচড়া টের পায়। সে ভয়ে কাঁপতে থাকে। তখন সে একটি লোকের দেখা পায় যে একই পথে যাচ্ছিল। তারা একসঙ্গে হাঁটতে থাকে এবং অল্প কথাবার্তার মধ্য দিয়ে তারা অ্যান্থনির বাড়ির কাছাকাছি পৌঁছে যায়। বাড়ির কাছাকাছি আসার পর অ্যান্থনি লক্ষ্য করে লোকটি হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। এতে সে হতবাক হয়ে পড়ে। বাড়ির বাইরে থাকা কুঁজোতে হাত পা ধোয়ার সময় সে আবার সেই লোকটিকে দেখে। এতে ভয় পেয়ে সে দ্রুত ঘরের ভেতরে চলে যায়। বাড়িতে গিয়ে অ্যান্থনি, ম্যারি এবং তার মাকে সবকিছু জানায়। তার মা তাকে আশ্বস্ত করে যে এটি তার কল্পনা হতে পারে, কারণ এটি নতুন শহর। তিনি ব্যাখ্যা করেন যে লোকটি তাকে বাড়ি পর্যন্ত ছেড়ে চলে গেছে এবং পরে অ্যান্থনির মনে হয়েছে সে অদৃশ্য হয়েছে। ঘটনার এই রহস্যময় আবহ বাড়িতে ভীতিকর পরিবেশ তৈরি করে। রাতে তারা এমন একটি কাজ করে যা স্বাভাবিকভাবে অসম্ভব ছিল, কারণ সে কথা বলতে বা শুনতে পারে না। সোফি দেখে যে তারা কথা বলছে এবং তা দেখে সোফি অনেক ভয় পায় এবং যখন সোফি চিৎকার করে সবাইকে ডাকে এবং তারার বিষয়ে জানায়, কেউ তার কথা বিশ্বাস করে না। সোফি সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এটি দ্বিতীয়বার ঘটেছে, কিন্তু তারা তাকে অবিশ্বাস করে। এমনকি তারা নিজেও সাইন ল্যাঙ্গুয়েজে জানায় যে সে তো ঘুমিয়েছিল। এতে সোফি ভীষণ হতাশ হয়ে পড়ে। সে মনে করে এখন যদি কেউ তার কথা না শোনে, তবে নতুন শিশুর আগমনের পরে তাকে আরও উপেক্ষা করা হবে। পরবর্তী দৃশ্যে অ্যান্থনি কাজের জন্য বেরিয়ে পড়ে এবং বাড়িতে বাচ্চারা খেলছিল। ঠিক তখনই একজন কার্পেন্টার কিছু মেরামতের কাজ করতে আসে এবং তার সঙ্গে তার বোনও আসে। কার্পেন্টারের বোন বাচ্চাদের সঙ্গে মিশে যায় এবং স্টোর রুম থেকে একটি পুরনো বোর্ড গেম বের করে আনে। তারা সেটি নিয়ে খেলা শুরু করে। ম্যারিও তাদের কাছে আসে এবং কার্পেন্টার ও তার বোনকে জুস দেয়। সেই বোর্ড গেম এবং ওই মেয়েটির আচরণ যেন ভবিষ্যতে আরো বড় কিছু রহস্যের ইঙ্গিত দেয়। রাতে সবাই ঘুমিয়ে থাকার সময় অ্যান্থনির মায়ের ঘরে কিছু অস্বাভাবিক নড়াচড়া শুরু হয়। শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি অস্থিরভাবে তার স্বামীর ছবির সামনে দাঁড়িয়ে ক্ষমা চায়। তিনি মনে করেন হয়তো তার কোনো ভুলের জন্য তার স্বামী রেগে আছেন বা তাদের প্রতি রুষ্ট হয়েছেন। পরদিন সকালে তিনি অসহায় বোধ করে। ঠিক তখনই অ্যান্থনি তাকে জানায় যে তার চাকরি চলে যাবে এবং সে তার সব সঞ্চয় নতুন বাড়ি কেনার জন্য খরচ করেছে। এতে মায়ের উদ্বেগ আরও বেড়ে যায়। এই ঘটনাগুলি বাড়ির রহস্যময় পরিস্থিতি এবং পরিবারের উপর তার প্রভাব আরও প্রকট করে তোলে। অ্যান্থনি তার সব টাকা দিয়ে বাড়িটি কিনে ফেলেছে। তার উপর দুইটি মেয়ের দায়িত্ব তার উপর আছে এবং সে আর কোনো সন্তানের দায়িত্ব নিতে পারবে না, তাই সে আবর্ষণ করানোর কথা ভাবছে। এতে তার মা খুবই রেগে যায় এবং তাকে থাপ্পড় মেরে বলে যে সে এ কথা একেবারেই বলবে না এবং সে তার পিতার পুনর্জন্মকে থামাতে পারবে না। আর যদি শিশু পালন করার কথা হয়, তবে তার মা তার পেনশনের টাকা দিয়ে সেই শিশুকে পালন করবেন। এবং অ্যান্থনি তার এই আচরণ দেখে অনেক অবাক হয়, কারণ আগে সে এমন ছিল না। এখন রাতের সময় অ্যান্থনি ঘুমাচ্ছিল। হঠাৎ তার ঘুম ভেঙে যায় কারো আওয়াজ শুনে। সে বাইরে যায়। তখন সে একটি কুয়োর কাছে তারাকে দেখতে পায়। তাকে বাঁচানোর জন্য সে সেখানে দৌড়ে যায়, কিন্তু হঠাৎ সে অদৃশ্য হয়ে যায়। পাশাপাশি এখন সে অশুভ হাসির আওয়াজ শুনতে পায় এবং সে বাড়ির দিকে তাকিয়ে দেখে ব্যালকনিতে একটি মহিলা এবং 4টি মেয়ে ভূতের মতো দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ তাকে কুয়োর ভিতর কেউ ধাক্কা দেয়। পরদিন মেরি ঘুম থেকে ওঠে এবং তাকে খুঁজতে শুরু করে। তাকে কুয়োর ভিতরেই পাওয়া যায়। সে সারা রাত সেখানে পড়েছিল। কিছু লোকের সাহায্যে তাকে বাইরে বের করা হয়। সে অনেকটাই চিন্তিত হয়ে পড়ে, কারণ বাড়ির ভিতরে এত অদ্ভুত ঘটনা ঘটছিল। মেরি তাকে শান্ত করতে চেষ্টা করে। এখন সে তার কাজের জন্য বের হয়, কিন্তু অনেক দেরি হয়ে যায় এবং রাত হওয়ার পর কাঠমিস্ত্রির বোন বাড়ি আসে, তারার সাথে খেলে এবং তাকে বাড়ি থেকে অনেক দূরে নিয়ে যায়। মেরি যখন এটা জানে, তখন সে খুবই চিন্তিত হয়ে ওঠে এবং তারাকে খুঁজতে বের হয়। তখন সে কাঠমিস্ত্রির কাছে প্রশ্ন করে যে তার বোন তার মেয়েকে কোথাও নিয়ে গেছে কিনা। কাঠমিস্ত্রি শকড হয়ে জানায় যে তার কোনো বোনই নেই এবং সেই দিন সে বুঝতে পারেনি যে কেন সে 2 প্যাকেট জুস দিয়েছিল। অর্থাৎ এটি কোনো অন্য কিছু নয়, বরং কোনো ভূত ছিল। যাই হোক, এখন মেরি খুবই চিন্তিত হয়ে পড়ে এবং তখনই আমরা তারাকে দেখি। সে বাড়ি থেকে বহু দূরে একা একা ঘুরছিল, যা অদ্ভুতভাবে আনম্মা দেখে ফেলে। হ্যাঁ, সেই আনম্মা যিনি এই কেসটি শোনাচ্ছিলেন
এবং সে তার সাথে কথা বলে তাকে বাড়ি নিয়ে যেতে শুরু করে। তারা মেরির সাথে দেখা করে এবং তারা কিছুটা কথা বলে সেখানে তারা কিছুই মনে করতে পারে না যে সে কখন বাড়ি থেকে বেরিয়েছিল, কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল। সে শুধু মনে করতে পারে যে জ্ঞান ফিরে পাওয়ার পর সে রাস্তায় একা হাঁটছিল। তবে আনমা তাদের দুজনকে বাড়িতে পৌঁছে দেয় এবং সেই বাড়ি দেখেই তার ভিতরের নেতিবাচক উপস্থিতি অনুভব হতে থাকে এবং বাড়ির ভূতগুলি যারা ব্যালকনিতে দাঁড়িয়েছিল তার দিকে তাকাচ্ছিল। রাতে অ্যান্থনির মা স্টোররুম থেকে কারো কান্নার আওয়াজ শোনে এবং তিনি অ্যান্থনিকে ডাকে। অ্যান্থনি সেখানে চেক করতে যায়, কিন্তু তখন লাইট চলে যায়। এরপর সে সেই রুমে প্রবেশ করে এবং তখন সেখানে ভৌতিক ঘটনা ঘটতে শুরু করে এবং সেখানে একটি ছায়া তাকে তাড়া করে আক্রমণ করে এবং সে রুমে আটকা পড়ে যায়। পরের দিন ব্রোকার পুলিশ অফিসারকে নিয়ে আসে এবং তারা তাকে বাইরে বের করে আনে। পুলিশ অফিসার তার বয়ান নেয়, কিন্তু ভূতের ব্যাপারে সে বিশ্বাস করে না এবং সেখান থেকে চলে যায়। এরপর অ্যান্থনি খুবই ভীত হয়ে পড়ে এবং ব্রোকারকে বলে যে সে যেভাবেই হোক এই বাড়ি বিক্রি করে দিক এবং তাকে অন্য কোথাও নতুন বাড়ি খুঁজে দিক। তখন ব্রোকার তাকে বলে যে বাড়ি বিক্রি করতে সময় লাগবে এবং যদি বেশি সমস্যা হয় তবে তাকে আনমাকে কল করতে বলবে, কারণ সে এই সব বিষয় সমাধান করে। এর মানে হলো যে ব্রোকার জানতো এই বাড়িতে সমস্যা আছে, কিন্তু টাকা রোজগারের জন্য সে বাড়িটি বিক্রি করেছে। এই কারণে বলা হয় প্রপার্টি ডিলার বা বিল্ডাররা কখনোই কারো নিকট আত্মীয় হয় না। যদি ভূত টাকা দেয় তবে তারা ভূতের কাছেও বাড়ি বিক্রি করতে পারে। এখন অ্যান্থনি তার কাজের জন্য বেরিয়ে পড়ে এবং আনমাকে কল করার চেষ্টা করে, কিন্তু তার বাড়িতে কেউ ছিল না, তাই তার সাথে কথা বলা সম্ভব হয় না। যা হোক, রাতে সে বাড়িতে ফিরে আসে। সে বলে যে যদি সে এই বাড়িতে আরো থাকে তবে ভবিষ্যতে আরো ভয়ানক কিছু ঘটতে পারে, তাই তারা এখন এখান থেকে চলে যাবে এবং তিনি মিলের কাছেই একটি ভাড়া বাড়ি খুঁজে নিয়েছেন। তারা সবাই তাদের সামগ্রী প্যাক করে এবং এখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু তখন মেরি পিছলে পড়ে যায় এবং অ্যান্থনি তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা তার সন্তান পরীক্ষা করতে শুরু করে যে সে নিরাপদ আছে কিনা। যা হোক, রাত এমন ভাবেই চলে যায় এবং এর মধ্যে অ্যান্থনির মা ফোন করে এবং কিছুক্ষণ পর আনমার ফোনও আসে। তিনি অ্যান্থনিকে বলে যে তিনি সব জানেন এবং তিনি 2 দিন পর আসবেন। ততক্ষণে তাদেরকে বাড়ি ছেড়ে কোথাও চলে না যাওয়ার পরামর্শ দেন, তবে অ্যান্থনি চলে যাওয়ার কথা বলে। তখন আনম্মা বলে যে এই বাড়ি তাকে এই বাড়ি বা গ্রাম থেকে বাইরে যেতে দিবে না এবং সে চেষ্টা করলে সবাই মারা যাবে। এখন সকালে তার কাছে সোফির ফোন আসে। সোফি জানায় যে তাদের দাদি মারা গেছে, আর এই খবর শুনে অ্যান্থনির পায়ের তলার মাটি সরে যায়। যা হোক, বর্তমানে লোকনাথ আনম্মা থেকে জানতে চায় মৃত্যুর পর কি সত্যিই সব কিছু শেষ হয়ে যায়, নাকি কখনো তার পরবর্তী জগতের কিছু জানা যাবে। এছাড়া বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে চিতাভস্ম বা দাহের প্রথা আলাদা হয়, তবে এটি কি শুধু দেহের শেষ করার উপায় নাকি আত্মাকে বাঁচানোর চেষ্টা? কারণ প্রায়ই বলা হয় যে সন্তুষ্ট না হওয়া আত্মারা আমাদের চারপাশে থাকে এবং তারা যে কোনো সময় কাউকে দখল করতে পারে। তার আরও প্রশ্ন ছিল, তারা কি আমাদের ক্ষতি করতে পারে? কিন্তু বর্তমানে আনম্মা এই সম্পর্কে কিছুই বলে না এবং তিনি তার গল্প চালিয়ে যায়। গল্প আবার অতীতে ফিরে যায় এবং আমরা অ্যান্থনির মায়ের শেষকৃত্য দেখতে পাই। আনম্মা তখন এসে বাড়ির চারপাশ চেক করতে থাকে এবং সেখানে আনম্মা অ্যান্থনির মায়ের আত্মা দেখতে পায়। তার মৃত্যুর কারণ সম্পর্কে আনম্মা তার কাছে জানতে চায়, কিন্তু সে কিছুই বলে না এবং সেখান থেকে চলে যায়। তবে তারপর আনম্মাকে আরেকটি অশুভ আওয়াজ বিরক্ত করতে থাকে এবং সে একটি নতুন আত্মা দেখতে পায়। সে এই বাড়ির পুরানো মালিক ছিল, তবে তার সম্পর্কে আমরা আসল সত্য জানব যখন সময় আসবে। তারপর আনম্মা কবরস্থানে আসে। সেখানে সে অ্যান্থনির মায়ের সাথে তার স্বামীর ছবি দাফন করে দেয়, যাতে তারা শান্তিতে এখান থেকে চলে যেতে পারে। কিন্তু পরের সিনে দেখি সেই ছবি বাড়ির ভিতরে এসে পড়ে, যা খুব অদ্ভুত ব্যাপার ছিল। এখন আনম্মা অ্যান্থনি এবং তার পরিবারের সাথে কথা বলে এবং জানায় যে এখানে যে অশুভ শক্তিগুলি আছে তারা অতীতে ফিরে গিয়ে সত্য জানার চেষ্টা করতে বাধা দিচ্ছে। বাইরের দিকের বটগাছটি ছুঁয়ে আনম্মা কিছু অতীতের ঝলক দেখতে পায়, যেখানে একটি মা, তার 4টি মেয়ে, তার স্বামী এবং তার শাশুড়ি বাস করতেন। তারপর সবাই খুব নিষ্ঠুরভাবে নিহত হয়েছিল। তবে কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল তা জানার জন্য তাদের অতীত দেখতে হবে, যা বর্তমানে সম্ভব হচ্ছিল না। তাই আনম্মা অ্যান্থনিকে জানায় যে সে দ্রুত সাহায্য ও সঠিক তথ্য সহ ফিরে আসবে। ততক্ষণ তাদের সতর্ক এবং সচেতন থাকতে হবে
এবং তাদেরকে ছোট মেয়ের ওপর বিশেষ মনোযোগ দিতে বলে, কারণ তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, অর্থাৎ সে মূল টার্গেট। এখন আমরা বুঝতে পারছি যে তার হাতের যে আঘাতের চিহ্ন ছিল তা সেই আত্মাই তৈরি করেছিল, কারণ সে ছিল মূল টার্গেট। এখন আনমা বিভিন্ন ধর্মীয় স্থানগুলোতে যায়, বিভিন্ন রিচুয়াল এক্সোরসিজম সার্কেল মেথডগুলো সংগ্রহ করে, এবং এর মাঝে বর্তমানে লোকনাথ তার কাছে জানতে চায় যে সে কিভাবে বিভিন্ন রিচুয়াল পরীক্ষা করেছে, বিভিন্ন কমিউনিটিতে কি শিখেছে। তখন আনম্মা বলে যে হিন্দু ধর্মে এক্সোরসিজমের ধারণাই নেই। এখানে প্রতিদিন দীপ প্রজ্বলন করে ভগবান শিবের পূজা করা হয়, যাতে খারাপ আত্মা থেকে রক্ষা পাওয়া যায়, এবং হিন্দু ধর্মের মতে এর পিছনে কিছু কারণও রয়েছে। আর তা হল হনুমানজির পূজা করা, কারণ বলা হয় যে ভূত পিশাচ নিকট নাহি আবে মহাবীর জাম নাম শুনাবে। এরকম বিশ্বাস করা হয় যে যখন শিবজি আসেন তখন সমস্ত ভূত প্রেত শান্ত হয়ে যায়। যা হোক, তারপর আমরা 1990 সালে আবার আনম্মাকে বিভিন্ন ধর্মীয় স্থানগুলোতে যেতে দেখি, তাকে লোকজনকে একত্রিত করতে দেখি যারা বিভিন্ন ধর্মের ছিলেন, এবং তারা তাদের নিজ নিজ ধর্মের সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখত যে কিভাবে আত্মাদের প্রতিরোধ করা যায়, সুরক্ষা রাখা যায় এবং এক্সোরসিজম কিভাবে করা যায়। কারণ এখানে আনম্মা জানতেন না যে এসব আত্মা কোন ধর্মের হতে পারে এবং এরকম কোনো অশুভ শক্তি রয়েছে কিনা, এবং এর মাঝেই তিনি গভীর সাধনা শুরু করে, যার ফলে তিনি জানতে পারে যে অ্যান্থনির মায়ের মৃত্যু কিভাবে হয়েছিল। আসলে বাড়ির ভেতরের একটি পুত্রবধূর আত্মা তাকে নিষ্ঠুরভাবে মেরে ফেলেছিল। যা হোক, এখন অবশেষে আনম্মা অ্যান্থনির বাড়িতে পৌঁছায় এবং সেই বটগাছটি আবার চেক করে সেখানে তারা একটি শিশুর হাড় দেখতে পায়, যা দেখে তিনি বলেন এই শিশুর বাবা শিশুটিকে মেরে ফেলতে চেয়েছিল এবং ভয়ে এই শিশুটি এখানে লুকিয়ে পড়েছিল, যার কারণে এখানে তার মৃত্যু ঘটে। ঠিক তখনই হঠাৎ তারা ভূতাত্মা হয়ে পড়ে এবং ওই গাছের চারপাশে ঘুরতে শুরু করে। অ্যান্থনি তাকে থামাতে গেলে আনম্মা তাকে বাধা দেন। অনেক সময় পর তারা ক্লান্ত হয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। এখন তারাকে ভিতরে আনা হয় এবং তার এক্সোরসিজম শুরু হয়। এর আগে তার চারপাশের সুরক্ষা মন্ত্র দিয়ে একটি বৃত্ত তৈরি করা হয় এবং এর মাঝে বাড়ির মধ্যে হোলি ওয়াটারও স্প্রে করা হয়। সাথে সাথে তার উপরও হোলি ওয়াটার স্প্রে করা হয়। তখন তা আগুনের মতো গরম হয়ে ওঠে। যা হোক, তারপর সে কাঁদতে শুরু করে এবং মিনতি করতে থাকে। তখন আনম্মা বলে এটা শয়তানের ফাঁদ হতে পারে, তাই কেউ তার ফাঁদে পা দেবেন না। আজকের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আজ রাতে কেউ খাবে না, ঘুমাবে না, আর একে অপরের সাথে কথা বলবে না। কিছু সময় পর মন্ত্র পড়া ছেলেটি অজ্ঞান হয়ে যায় এবং তারা আকাশে ভাসতে শুরু করে। তখন তারা শয়তানি কণ্ঠে অ্যান্থনি এবং ম্যারিকে বলে যে তারা তাদের গর্ভে থাকা শিশুকে মেরে ফেলতে চেয়েছিল, আর তাই এখন তারাও মারা যাবে, এবং এরপরে আত্মা তারাকে সেই রুমের মধ্যে বন্দী করে ফেলে। এখন আনম্মা এবং তার একজন সঙ্গীকে নিয়ে সেই রুমে যায়। ওই রুমের ভিতরে তারা একটি গোপন রুমের সন্ধান পায়। যা হোক, এখন তারা একটি বড় বাক্সের ভেতর অনেক শিশুর কঙ্কাল পায় এবং তখন আনম্মা অতীতকে দেখতে পায়। আর বন্ধুরা, এখানেই এই সিনেমার আসল ঘটনা উন্মোচিত হয়। 1930 সালে এই বাড়িতে নু দাম্মা নামক একজন পুরুষ থাকতেন, যার বোর্ড অ্যান্থনির উপরে ফেলেছিল এবং তার আত্মাকে ওই দিন অ্যান্থনি রাস্তায় দেখেছিল, যে বারবার অদৃশ্য হয়ে যাচ্ছিল। আসলে তার 4টি মেয়ে ছিল এবং তার মা তার পুত্রবধূকে ঘৃণা করত, কারণ সে পুত্র সন্তানের জন্ম দিতে পারেনি। নু দাম্মা তার স্ত্রীকেও ঘৃণা করত, যদিও সে প্রেগন্যান্ট ছিল, তবুও তাকে অত্যাচার করা হতো, গালাগালি করা হতো। তবে তার মেয়েদের জন্য সে সব কষ্ট সহ্য করেছিল এবং নিঃশব্দে চুপচাপ থাকত। যা হোক, একদিন তারা একটি তান্ত্রিক নারীকে ডাকে, যিনি পেটের মধ্যে থাকা শিশুটিকে দেখে বলতে পারতেন যে সেটা পুত্র নাকি কন্যা। ওই তান্ত্রিক মহিলা স্ত্রীর পেটে কিছু জাদু করে এবং তারপরে বলে এবারও কন্যার জন্ম হবে, এবং তা শুনে রেগে গিয়ে নু দাম্মা তার স্ত্রীর পেট কেটে গর্ভে থাকা শিশুটিকে হত্যা করে, যার ফলে তার স্ত্রীর মৃত্যু হয় এবং নু দাম্মা 4টি মেয়েকে ছাদের নিচে ফেলে কেটে পিষে শেষ করে দেয়। আর যেই শিশুটির কঙ্কাল আনম্মা পেয়েছিল বড় গাছের নিচে, সে ছিল নু দাম্মারই মেয়ে, যে ভয়ে সেখানে বসেছিল। আনম্মা জানায় যে ফিটস তাকে প্রসেস করেছে, সেটা অত্যন্ত শক্তিশালী, যা 5টি উপাদান থেকে তার শক্তি অর্জন করেছে। আনম্মা এজন্যই লোকনাথকে বলেছিলেন যে এটি কখনোই শয়তানি শক্তি ছিল না, বরং এটিকে এতটা বিপজ্জনক করে তোলা হয়েছে যে সে এই পর্যায়ে এসে এখানে দুর্যোগ সৃষ্টি করেছে। আনম্মা জানায় যে তার শক্তি সুনামির মতো ব্যাপক হয়েছে,
এবং তার আসল লক্ষ্য হচ্ছে ম্যারিয়ের গর্ভে থাকা শিশু। তার এই শক্তি তাকে গভীরভাবে অনুভব করাচ্ছে। অতএব সে ম্যারি এবং তার পিণ্ডমকে রক্ষা করছে, যার মাধ্যমে যারা তাকে শেষ করার চেষ্টা করবে সে তাদেরকে শেষ করে দেবে। এখন এর আগেই আমরা অ্যান্থনির মার সম্পর্কে কিছু জানি। আসলে তাকে নু দাম্মার স্ত্রীর দ্বারা হত্যা করা হয়েছিল, কারণ সে ছেলে চাইছিল। যদিও সে তার শাশুড়ির মতো খারাপ ছিল না, কিন্তু আত্মা প্রতিশোধ নেবে, যতই বিপজ্জনক হোক বা সহজই হোক। যা কিছু ঘটেছিল তা দেখে আত্মাদের মধ্যে যে ক্রোধ ছিল তা উন্মুক্ত হয়ে পড়েছিল। অতএব আনমা ম্যারিকে মাটির তৈরি একটি গোলা দেয়, যা পিণ্ডম মনে করে তার পূজা করতে হবে যতক্ষণ না পোসেশন উঠে না যায়, আর অ্যান্থনিকে মেরে ফেলা শিশুর শেষকৃত্য করতে হবে যাতে তাদের আত্মারা মুক্তি পায়। এদিকে নু দাম্মার আত্মা অ্যান্থনিকে প্রসেস করার চেষ্টা করে, তবে সে নিজেকে সামলে ফেলে, কিন্তু সেই আত্মা অন্য একটি ছেলেকে প্রসেস করে সে রিচুয়ালটি নষ্ট করতে শুরু করে এবং সবাইকে আক্রমণ করে। কিন্তু আনম্মা তার পিতার লকেটটি তার গলায় পরিয়ে নু দাম্মার আত্মাকে নিশ্চিহ্ন করে দেয়। পিণ্ডম পাবার পরে আত্মারা মুক্তি পেয়েছে, যার ফলে সবাই খুব খুশি হয়ে ওঠে এবং আনম্মা সেখান থেকে চলে যায়। অর্থাৎ আনম্মা সফলভাবে এই বাড়িটি রক্ষা করতে পেরেছিল। তবে এখন গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে এবং লোকনাথের কেস স্টাডি শেষ হয়ে গিয়েছিল। তখন আনম্মার একটি ফোন আসে যে কোথাও কেউ বিপদে পড়েছে এবং সে তার সাহায্যে চলে যায়। লোকনাথও তার সাথে যোগ দিতে চায়। প্রথমে আনম্মা তাকে না বললেও অনেক অনুরোধ করার পর রাজি হয়ে যায়। এখন তারা সেই ঠিকানায় চলে যায়, যা একটি পরিত্যক্ত বিল্ডিং। সেখানে শুরুতে দেখা মরা কুকুরটি পড়েছিল, কিন্তু এখানে তারা কাউকে পায় না। তাহলে সেই ফোনটা কারা করেছিল এবং তাদেরকে কেন এখানে আনা হয়েছে? কিন্তু এগুলো কিছুই এত গুরুত্বপূর্ণ নয়, কারণ বন্ধুরা, এখানে এই সিনেমার আরেকটি ভয়ঙ্কর আসল রহস্য উন্মোচিত হয়। কারণ লোকনাথ আসলে নু দাম্মার আত্মা দ্বারা প্রসেস ছিল। সে আনমাকে শেষ করতে এগিয়ে আসছিল। অর্থাৎ এসব কিছুই একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। এবং বুম, এর সাথে এই সিনেমা এখানেই শেষ হয়। তাহলে বন্ধু, এটি ছিল পিণ্ডম সিনেমার গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং যদি আপনি এই সিনেমাটি দেখতে চান তাহলে প্রাইম ভিডিওতে গিয়ে ইংলিশ সাবটাইটেল সহ দেখতে পারেন। সিনেমাটি বেশ ইন্টারেস্টিং এবং মজাদার। এতে বেশ ভুতুড়ে সাউন্ডট্র্যাক ছিল এবং ভয়াবহ পরিবেশ তৈরি করা হয়েছিল। বর্তমানে যেসব হলিউড সিনেমা আসছে তার তুলনায় এটি অনেক ভালো ছিল। যাই হোক, হয়তো পিণ্ডম পার্ট 2 আসবে এবং এখানে কিছু না কিছু আসল পাতা থাকতে পারে যা হয়তো এখনো প্রকাশ পায়নি। তাহলে দেখা যাক পিণ্ডম পার্ট 2 আসবে কিনা। আমার মনে হয় অবশ্যই আসা উচিত। বাকি আপনি কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা করব। তখন পর্যন্ত ভালো থাকবেন।